আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন চ্যাপ্টারের টপিক। আমরা যে টপিকটার উপরে কথা বলবো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা হচ্ছে a সমান সমান l প্লাস e। a is equal to l প্লাস e। এই বিষয়টা নিয়েই আজকে আমাদের আলোচনা হবে। এখানে আমাদের প্রথমেই জানা দরকার a আসলে কি। a হচ্ছে ইংরেজিতে আমরা একে বলতে পারি অ্যাসেটস। অ্যাসেটস l যদি আমরা বলি অ্যাসেটস এর বাংলা আমরা বলতে পারি সম্পদ সমূহ। সম্পদ সমূহ। এরপরে এল এটার বাংলা এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিস বাংলা হচ্ছে দায় সমূহ। এটার অ্যাব্রিভিয়েশন হলো ইকুইটি। ইকুইটির বাংলা হলো মালিকানা সত্ত্ব। তাহলে a সমান সমান l প্লাস e, এটা কি সমীকরণ? কেন সমীকরণ বলা হচ্ছে? সমীকরণ আমরা জানি সমীকরণের দুটো পক্ষ থাকে, দুটো পাশ থাকে, একটা লেফট হ্যান্ড সাইড এবং অন্যটি রাইট হ্যান্ড সাইড। এখানে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে শুধু সম্পদ অর্থাৎ অ্যাসেটস এবং রাইট সাইডে l প্লাস e অর্থাৎ দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাকে আমরা হিসাব সমীকরণের এটা একটা রূপ যদি আমরা বলি তাহলে এই রূপ এটা হচ্ছে আধুনিক হিসাব সমীকরণের আধুনিক রূপ হচ্ছে a is equal to l plus e। প্রশ্ন হলো যে অ্যাসেট টোটাল সম্পদ সমান সমান টোটাল দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাকে আমরা হিসাব সমীকরণের উপাদান, মেইন উপাদান বা প্রধান উপাদান বলতে পারি। যে আমরা যদি দেখি যে একজন ব্যবসায়ী যখন ব্যবসা করতে যান তখন তিনি কিছু মূলধন নিয়ে কারবার শুরু করেন এবং সেই মূলধনের টাকা তিনি প্রথমে ব্যাংকে রাখতে পারেন, ব্যাংক থেকে উত্তোলন করে পণ্য ক্রয় করতে পারেন, তারপরে পণ্য বিক্রয় করতে পারেন। এভাবে তার লেনদেনগুলো যখন চলতে থাকে তখন তার যে পরিমাণ টাকা তিনি মূলধন নিয়ে কারবার শুরু করেছিলেন সেটাকে যদি আমরা বলি ইকুইটি, মালিকানা সত্ত্ব, তাহলে সেই টাকাটা নগদ টাকা থাকলে নগদ টাকা তার অ্যাসেট। তার মানে আমরা ধরি যে একজন ব্যবসায়ী 50,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলো, সেক্ষেত্রে 50,000 টাকা তার ইকুইটি হলো এবং সমপরিমাণ 50,000 টাকা নগদ তার অ্যাসেট হয়ে গেল। তার মানে লেফট হ্যান্ড সাইড অলওয়েজ রাইট হ্যান্ড সাইডের সমান হবে। এটাই হচ্ছে হিসাব সমীকরণের মূল বক্তব্য। এখন আমরা একটু আগে আমরা দেখলাম যে a মানে হচ্ছে অ্যাসেটস বা সম্পদ সমূহ, l হচ্ছে লায়াবিলিটিস মানে দায় সমূহ এবং একইভাবে e তে ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এটাকে আমাদের বলতে পারি আমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের আধুনিক রূপ। এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আধুনিক রূপটা আরেকটু মডিফিকেশন হয়ে গেছে, একটু মডিফাই হয়ে কি হয়েছে, l প্লাস ইটা চেঞ্জ হয়ে গেছে। ইটা চেঞ্জ হয়ে c প্লাস
আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এটাকে আমরা বলতে পারি আধুনিক সমীকরণের, আধুনিক হিসাব সমীকরণের বর্ধিত। বর্ধিত রূপ, আধুনিক হিসাব সমীকরণের বর্ধিত রূপ। বর্ধিত রূপটা কেন বলা হচ্ছে? যে এইটা, এই পুরো ফাংশনটা ছিল আমাদের ইকুইটি, পুরো ফাংশনটা ছিল আমাদের ইকুইটি। সেই ইকুইটিটা চেঞ্জ হয়ে অর্থাৎ মালিকানা শব্দটা পরিবর্তন হয়ে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। আমরা আগে অ্যাব্রিভিয়েশনটা জেনে নেই, তারপরে আমরা এটার অ্যাব্রিভিয়েশন আমরা জানি, এটারটা আমরা জানি, কিন্তু নতুন যে চারটা শব্দ যোগ হলো এই শব্দগুলোর অ্যাব্রিভিয়েশনটা আমরা বুঝে নেই। তারপরে আমি ব্যাখ্যা করতে চেষ্টা করব যে কেন এই বর্ধিত রূপটা কেন আমাদের সামনে এলো, বর্ধিত রূপটা আসলে তার ফাংশনটা কি। আমরা প্রথমেই দেখি সি। সি হলো ক্যাপিটাল, সি হলো ক্যাপিটাল বা আমরা বাংলা বলতে পারি মূলধন। সিতে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। এরপরে আমরা আর, আর যদি বলি, আর মানে হলো রেভিনিউ। রেভিনিউ, রেভিনিউ মানে আয়, রেভিনিউ মানে আয়। ইএক্স, এটা ইএক্স বলার কারণ হলো আসলে ই বললেই হতো, কিন্তু যেহেতু ইতে ইকুইটি ছিল সেই জন্য ইএক্স দিয়ে আলাদা করে দেওয়া হলো, যে এটা আসলে ইকুইটি না, এটা হচ্ছে এক্সপেন্সেস অর্থাৎ ব্যয়, ব্যয় সমূহ। এবং লাস্ট ওয়ান হচ্ছে ডি। ডি সমান সমান আমরা বলতে পারি ড্রয়িংস। ড্রয়িংস অর্থাৎ উত্তোলন। তাহলে আমরা এই যে নতুন আমাদের সামনে চারটি শব্দ, আমাদের চারটি নতুন লেটার আসলো, এই লেটার গুলোর আমরা অ্যাব্রিভিয়েশনটা জানলাম, যে সি তে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আর এ রেভিনিউ অর্থাৎ আয়, এবং এক্সপেন্ডিচার এক্সপেন্স, ইএক্স মানে এক্সপেন্সেস বা ব্যয়, আর ডি তে হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। এখন মজার বিষয় হচ্ছে যে ইকুইটিটা ভেঙে কিন্তু এই চারটা নতুন ফরমেশনে আসছে, যে কারণে আধুনিক রূপটাকে আরেকটু বর্ধিত করে এই রূপটায় আমরা পদার্পণ করেছি। এবার আসি আমরা বর্ধিত রূপটায় আমাদের, আমরা আগেই বলছি যে হিসাব সমীকরণের প্রধান উপাদান, হিসাব সমীকরণের প্রধান উপাদান, হিসাব সমীকরণের প্রধান উপাদান এটা। তার মানে E = L + E, এটাই কিন্তু মূলত হিসাব সমীকরণের প্রধান উপাদান। এখন পরীক্ষার সময় যদি এরকম কোশ্চেন আসে যে প্রভাব দেখাও, হিসাব সমীকরণের উপরে এই লেনদেনটির প্রভাব দেখাও, আমি একটা সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, যে বললো যে মূলধন আনা হলো, মূলধন আনা হলো 50,000। এখন এই যে মূলধন আনা হলো, এই মূলধনটা স্বভাবতই ইকুইটির উপরে গিয়ে পড়লো, কারণ এখানে মূলধনটা আমরা জানি যে মূলধন হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব, এবং মূলধনটা যেহেতু আনা হয়েছে তার মানে এখানে নগদ টাকা আনা হয়েছে, সুতরাং এই অ্যাসেট হয়ে গেল 50,000 টাকা।
তাহলে অ্যাসেট হয়ে গেল 50,000 টাকা এবং ইকুইটি হয়ে গেল অর্থাৎ মালিকানা সত্ত্ব হয়ে গেল 50,000 টাকা। এখন যদি বলা হয় যে মজুরি প্রদান 5,000 টাকা। এখন দেখা যাচ্ছে যে মজুরি প্রদান 5,000 টাকা কিন্তু এখানে কোথাও শো করছে না, কেননা এই এল+ই এখানে আমাদের মজুরি এর সাথে আমাদের প্রথমেই জানা দরকার যে এর সাথে কোন কোন হিসাব সম্পৃক্ত হয়েছে, কোন কোন দুটো পক্ষ আছে। একটা হলো মজুরি এবং অন্যটি হচ্ছে নগদ। একটা মজুরি আর একটা নগদান। নগদানটা হচ্ছে সম্পদ, এটা আমরা জানি, আর মজুরিটা হচ্ছে ব্যয়। এখন সম্পদটা আমরা এতে শো করলাম, কিন্তু মজুরিটা তো আমার শো করার জায়গা নেই। ওই জন্য হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপের সৃষ্টি হয়েছে। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মজুরিটা আমার যে বর্ধিত রূপের মধ্যে ওইখানে কিন্তু এক্সপেন্ডিচার লেখা ছিল, এবং এক্সপেন্ডিচার লেখা ছিল মানেই ইতে এটা অন্তর্ভুক্ত হবে, এবং ইতে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, সেটা আমরা পরবর্তীতে আমরা জানবো। কিন্তু মূল কথা হলো যে নগদানটা অ্যাসেটের যাচ্ছে, কিন্তু মজুরিটা কিন্তু L+E কোনো জায়গায় ওইভাবে যাচ্ছে না। যদি আধুনিক রূপের মধ্যে আমরা নিতে চাই তাহলে যাচ্ছে না। এবং প্রভাবটাকে যদি আমার বোঝাতে হয় বা প্রভাবটাকে যদি আমার দেখাতে হয়, তাহলে আমাদের কিন্তু বর্ধিত রূপটা মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু মজুরি ব্যয়টা মালিকানা সত্ত্বের হ্রাস ঘটাবে এবং ই থেকে এই মজুরির ব্যয়টা মাইনাস হয়ে যাবে। এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের আধুনিক হিসাব সমীকরণের বর্ধিত রূপের বিষয়। এবার আসি আমরা আরেকটি জিনিসে। 5টি জিনিস আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে হিসাব সমীকরণে A = L+E আমরা বলছি, যে কোনো লেনদেনের কারণে A যদি বৃদ্ধি পায়, A বৃদ্ধি পেলে L অথবা E বৃদ্ধি পায়। ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিন্তু এটা যদি আমরা 1 নম্বর মনে রাখি যে A বৃদ্ধি পেলে হয় L বৃদ্ধি পাবে নতুবা E বৃদ্ধি পাবে। 2 নম্বরে আমরা বলতে পারি A যদি হ্রাস পায় তাহলে L অথবা E হ্রাস পায়। তাহলে A বৃদ্ধি পেলে L ও বাড়তে পারে, যে কোনো একটা বাড়বে, আর A হ্রাস পেলে L অথবা E হ্রাস পাবে। এরপরে আসি, L যদি বৃদ্ধি পায়, L বৃদ্ধি পেলে A বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক। A বৃদ্ধি পেলে A বৃদ্ধি পাবে, এই আগের নিয়ম অনুসারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু একটু ব্যতিক্রম বলা হচ্ছে, সেজন্য L বৃদ্ধি পেল, এখানে এসে ইটা আবার হ্রাস পেয়ে গেল। তাহলে কি দাঁড়ালো যে L বৃদ্ধি পেল, Lটা বেড়ে গেল, এখানে 500 টাকা 5,000 টাকা বৃদ্ধি পেল, প্লাস হয়ে গেল। নিয়ম অনুসারে A 5,000 টাকা প্লাস হওয়ার কথা, কিন্তু এটা এখানে মাইনাস হয়ে গেল 5,000 টাকা। তাহলে আমার সমীকরণটা A অক্ষত থাকলো। A যা ছিল, এতে যদি 1 লক্ষ টাকা থেকে থাকে, তাহলে যখনই এখানে 5,000 টাকা বেড়ে গেল, তাহলে এই পাশে 1,05,000 হয়ে গেল, আর সাথে সাথে 5,000 কমে গেল, তার মানে আবার সেই পাশে 1 লক্ষ টাকায় থাকলো। সুতরাং L বৃদ্ধি পেলে E হ্রাস পাবে। একইভাবে L হ্রাস পেলে
ই বৃদ্ধি পাবে। এবং লাস্ট 5 নম্বর, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এ বৃদ্ধি পেলে নর্মালি আমরা জানি এল প্লাস ই বৃদ্ধি পাবে, এ যদি বৃদ্ধি পায় তাহলে আবার এ হ্রাস পাবে। এ বৃদ্ধি পেলে এ হ্রাস পায়, আমরা অন্যগুলো পরের ক্লাসে আমরা শিখবো, কিন্তু আমরা শুধু এই একটা বিষয় আমরা এখন একটু খেয়াল করে নেই, যেটা আমরা পরের ক্লাসে গিয়ে আমরা আরেকটু ভালো করে সবকটাই আমরা বুঝে নেব। সেটা এটা কি করে, যে এ বৃদ্ধি পেলে এ হ্রাসটা পায় কি করে। যেমন ধরো ব্যাংকে জমা দেওয়া হবে, ৳50,000। ব্যাংকে জমা দেওয়া হলো ৳50,000। এখানে দেখো ব্যাংকে জমা দেওয়া হলো মানে এখানে যদি আমরা দুটো পক্ষ করি, তাহলে প্রথমে একটা পক্ষ হচ্ছে ব্যাংক আর অন্য পক্ষ হচ্ছে নগদ। ব্যাংক ও সম্পদ আর নগদ ও সম্পদ। তাহলে ব্যাংকে বাড়ছে, সুতরাং এ বৃদ্ধি পাচ্ছে, আবার নগদ টাকা ব্যাংকে যাওয়ার কারণে কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে একবার এখানে প্লাস হবে 50, আবার এখানে মাইনাস হবে 50। তার মানে প্লাস মাইনাস যাই করলাম, রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সমান থাকবে। এটাই হচ্ছে আমাদের হিসাব সমীকরণের উপরে গুরুত্বপূর্ণ বিষয়, যে কি করে আমরা সমীকরণটাকে ঠিক রাখতে পারবো। এবং এই 5টা জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলে এটা আমাদের কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সুতরাং আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। তোমরা সাথে থাকো, তাহলে তোমাদের আগামী ক্লাসে এটা যখন আমরা আরেকটা পার্ট আলোচনা করব, তখন এই বিষয়গুলি আমরা গাণিতিকভাবে সমাধান করে শেষ করব। সবাই ভালো থাকো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।